আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এবং সম-আয়ন প্রভাব, যার উপর ভিত্তি করে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে এবং সেই রিলেটেড একটি সমস্যা সমাধান করে দেখাবো, যেটি তোমরা বুঝতে পারলে এর উপর ভিত্তি করে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করতে পারবে। তো চলো আমরা শুরু করে দেই। এখানে একটি সমস্যা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ml 0.02 মোলার সিলভার নাইট্রেট দ্রবণে 50 ml 0.04 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ যোগ করা হলো। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে 2.458 গুণন 10^10 হলে মিশ্রণে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে কিনা, এবং সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ দুইটি বিষয় চাওয়া হয়েছে। একটি হচ্ছে এই দুইটি সলিউশনকে একত্র করার ফলে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে কিনা, এটা হচ্ছে একটা পার্ট। আর আরেকটা পার্টে বলা হয়েছে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। তো আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করব। ফার্স্টে আমরা অধক্ষেপের সমস্যাটি দেখব। সো অধক্ষেপের ক্ষেত্রে আমরা কি জানি, সিলভার ক্লোরাইডের অধক্ষেপ তখনই পড়বে যখন সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল এর দ্রাব্যতা গুণফলের চাইতে কি বেশি হবে। এখন আমরা মিশ্রণ দুটিকে যদি একত্র করি, সেই ক্ষেত্রে নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়াটি সংঘটিত হবে। অর্থাৎ সিলভার নাইট্রেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রণকে যখন আমরা এক করব, তখন এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে কী তৈরি করবে, সিলভার ক্লোরাইড উৎপন্ন করবে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। এই সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল যদি তার দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয়, তখন সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে। এবং সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল বের করার জন্য আমাদের সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের কি ঘনমাত্রা বের করতে হবে মিশ্রণে। অর্থাৎ মিশ্রণে কি পরিমাণ সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে, সেটির মোলার ঘনমাত্রা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কি লিখব, সিলভার ক্লোরাইড মিশ্রণে নিম্নরূপে আয়নিত হয়। 1 মোল সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে 1 মোল সিলভার আয়ন উৎপন্ন করে, 1 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এখন মিশ্রণে এই সিলভার আয়ন ও ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমাদেরকে বের করতে হবে। তারপর আমরা কি লিখব, সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল KIP সমান কত হবে, সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। সো চলো আমরা স্টেপ বাই স্টেপ এই আয়নগুলোর ঘনমাত্রা বের করব। ফার্স্টে আমরা মিশ্রণে সিলভার আয়নের ঘনমাত্রা নির্ণয় করব। এটার জন্য আমরা কি লঘুকরণের সূত্র ব্যবহার করব, V1S1 V2S2 সূত্র। তার জন্য আমাদের প্রথমে মেশানোর পূর্বেই সিলভার আয়নের ঘনমাত্রা বের করে নিতে হবে। মেশানোর পূর্বে 0.02 মোলার সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার নাইট্রেট নিম্নরূপে বিয়োজিত হয়। সিলভার নাইট্রেট বিয়োজিত হয়ে সিলভার আয়ন উৎপন্ন করেছে, অর্থাৎ 1 মোল সিলভার নাইট্রেট বিয়োজিত হয়ে 1 মোল সিলভার আয়ন এবং 1 মোল কি নাইট্রেট আয়ন উৎপন্ন করে। যেহেতু সিলভার নাইট্রেট দ্রবণের মোলার ঘনমাত্রা হচ্ছে 0.02 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে 0.02 মোল সিলভার নাইট্রেট আছে। সুতরাং 1 লিটারে 0.02 মোল সিলভার নাইট্রেট বিয়োজিত হয়ে 0.02 মোল সিলভার আয়ন উৎপন্ন করবে এবং 0.02 মোল নাইট্রেট আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ 0.02 মোল সিলভার নাইট্রেট আয়ন বিয়োজিত হয়ে 1 লিটার দ্রবণে 0.02 মোল সিলভার আয়ন উৎপন্ন করেছে এবং 0.02 মোল নাইট্রেট আয়ন উৎপন্ন করেছে। সুতরাং মিশ্রণের অর্থাৎ মেশানোর পূর্বে সিলভার আয়নের ঘনমাত্রা কত হবে, সিলভার আয়নের ঘনমাত্রা এখানে তার মোল সংখ্যা ডিভাইডেড আয়তন মোল সংখ্যা কত 0.02, আর 0.02 মোল কত লিটার দ্রবণে আছে, 1 লিটার দ্রবণে আছে। 0.02কে 1 লিটার দ্বারা ভাগ করলে 0.02 মোল পার লিটার হবে। তাই আমরা বলতে পারি কি, মেশানোর পূর্বে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা S1 সমান 0.02 মোলার। এবং মেশানোর পূর্বে দ্রবণের আয়তন কত, V1 সমান 25 মিলিলিটার। আর মিশ্রণের আয়তন অর্থাৎ মেশানোর পরে মিশ্রণের আয়তন V2 সমান কত হবে 25, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের হচ্ছে আয়তন হচ্ছে 50। 25 আর 50 যোগ করলে কত হয় 50 ml। আর তাহলে কি, যেহেতু আয়তন পরিবর্তন হয়েছে, সুতরাং দ্রবণে থাকা
আয়নসমূহের ঘনমাত্রারও পরিবর্তন হবে, অর্থাৎ সিলভার আয়নের ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যাবে আয়তন পরিবর্তনের সাথে সাথে। যদি মিশ্রণে সিলভার আয়নের ওই ঘনমাত্রা S2 হয়, তাহলে আমরা লঘুকরণের সূত্র থেকে লিখতে পারি V1S1 সমান V2S2 বা S2 সমান V1S1 ডিভাইডেড V2। মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে S2-র মান আসবে 0.0067 মোলার, অর্থাৎ মিশ্রণে সিলভার আয়নের ঘনমাত্রা হবে 0.067 মোলার। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে সিলভার নাইট্রেট না থেকে তোমাদের যদি সিলভার সালফেট দিত, তো সেই ক্ষেত্রে কী হতো? তাহলে কিন্তু 1 মোল সিলভার সালফেট থেকে কী হতো? 2 মোল সিলভার আয়ন উৎপন্ন হতো। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সিলভার সালফেটের সংকেত আমরা জানি Ag2SO4, এটি বিয়োজিত হয়ে কি উৎপন্ন করত? 2 মোল সিলভার প্লাস SO4 2-, অর্থাৎ 1 মোল সিলভার সালফেট বিয়োজিত হয়ে 2 মোল সিলভার আয়ন উৎপন্ন করে। সেই ক্ষেত্রে এর ঘনমাত্রা যদি হতো 0.02, তাহলে এখানে কত হতো? 2 × 0.02 মোল সিলভার আয়ন উৎপন্ন হতো। এবং এই সিলভার আয়ন কত লিটার দ্রবণ আছে? 1 লিটার দ্রবণ আছে। একে যদি আমরা 1 লিটার দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু সিলভার আয়নের ঘনমাত্রা আমরা পাবো কত? 0.02, এর দ্বিগুণ ঘনমাত্রা হবে সিলভার আয়নের। তখন কিন্তু এইখানে হতে কত? 2 × 0.02 মোলার সিলভার আয়নের ঘনমাত্রা। যেহেতু 1 মোল হয়েছে, সুতরাং আমাদের এখানে কোনো কিছু দিয়ে গুণন করতে হয় নাই। আশা করি 1 মোল বা 2 মোল, যে মোল যত মোলে উৎপন্ন হোক না কেন, এরপরে যে ঘনমাত্রা বের করার সমস্যা আর তোমাদেরকে পোহাতে হবে না। এবার চলো আমরা মিশ্রণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করব। মিশ্রণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয়। মেশানোর পূর্বে হাইড্রোজেন ক্লোরাইডের ঘনমাত্রা ছিল 0.04 মোলার। দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিম্নরূপে বিয়োজিত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড কী হয়ে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.04 মোলার, অর্থাৎ 1 লিটারে 0.04 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এবং এই 0.04 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে 1 লিটার দ্রবণে 0.04 মোল হাইড্রোজেন আয়ন এবং 0.04 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এখানে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার দরকার নাই, যেহেতু আমরা সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল বের করব, সুতরাং আমাদের ক্লোরাইড আয়নের প্রয়োজন পড়বে। সো মেশানোর পূর্বে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা S1 সমান কি? ওই একই ফর্মুলায় 0.04 মোল হবে। এখানে আর আমি এটি ডিপলি বুঝিয়ে দিচ্ছি না, এটি ওই সিলভার আয়নের ঘনমাত্রা যেভাবে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা সেম একই প্রক্রিয়া হয়েছে 0.04। যদি এখানে 2 মোল হতো, তাহলে এখানে কিন্তু 0.04-এর সাথে 2 দ্বারা আমরা গুণন দিতাম। যেহেতু 1 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে, সুতরাং কোনো কিছু দিয়ে গুণন দেওয়ার প্রয়োজন পড়েনি। এবং মেশানোর পূর্বে দ্রবণের আয়তন ছিল 50 ml, মিশ্রণের আয়তন হবে 75 ml। এবং মিশ্রণে যদি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা S2 হয়, S2 সমান আমরা কি লিখতে পারি? V1S1 ডিভাইডেড V2। এখানে V1 সমান 50, S1 সমান 0.04, মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আসবে 0.0267 মোলার। এখন আমরা ওই সমীকরণে কি সিলভার ক্লোরাইডের আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফলের সমীকরণে আমরা বসিয়ে দিতে পারি। সিলভার আয়নের ঘনমাত্রা আমরা কত পেয়েছি? মিশ্রণে 0.0067, আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা যেটি পেয়েছি সেটি বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করার পর এসেছে 1.78 গুণন 10^4, যেটি কি তার দ্রাব্যতা গুণফলকে ASP প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফলকে ASP-র চাইতে বড়, সুতরাং কি অদক্ষেপ পড়বে। এর KSP কত ছিল? এর KSP ছিল হচ্ছে 2.458 গুণন 10^10। 10^10-এর চাইতে কিন্তু 10^4 বড় হবে, কারণ এইটি মাইনাস। যদি এখানে মাইনাস না থাকতো, যদি থাকতো 10^4, তাহলে আর ওইখানে যদি থাকতো 10^10, সেই ক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা গুণফল বড় হতো। যেহেতু মাইনাস আছে, মাইনাস আলা ছোট সংখ্যাই হবে কি বড়, আর মাইনাস আলা বড় সংখ্যা হবে ছোট। এটি তোমাদের বুঝতে হবে, অনেকে এই বিষয়টি বোঝে না, ভুল করে। সুতরাং কি আমরা বলতে পারি, যেহেতু আয়নিক গুণফল বেশি, সুতরাং সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। এবার আমরা প্রশ্নের দ্বিতীয় পার্ট সমাধান করে দেখব। এখন আমাদেরকে বলা হয়েছে কি সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে 0.1 মোলার
সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো চল আমরা, যেহেতু সম্পৃক্ত দ্রবণের কথা বলা হয়েছে, সুতরাং ফার্স্টে আমাদের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে, রাইট। এখানে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয়, যেটি আমরা লিখেছি, অর্থাৎ ফার্স্টে আমরা সম্পৃক্ত দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করব। এবং এটি কিভাবে নির্ণয় করব, দেয়া আছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল 2.458 গুণন 10^10। আমরা জানি কি মৃদু তড়িৎ বিশ্লেষণের সম্পৃক্ত দ্রবণের আয়নসমূহের মোলার ঘনমাত্রার গুণফল কি, দ্রাব্যতা গুণফল। অর্থাৎ কি এই দ্রাব্যতা গুণফল থেকে আমরা কি করতে পারি, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কিন্তু বের করতে পারি। এবং সম্পৃক্ত দ্রবণে সিলভার ক্লোরাইড নিম্নরূপে বিয়োজিত হয়। যদি আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S মোল পার লিটার ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, S মোল সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে S মোল সিলভার আয়ন এবং S মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করেছে। এবং দ্রাব্যতা গুণফল সমান আমরা লিখতে পারি KSP সমান সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। KSP সমান সিলভার আয়নের ঘনমাত্রা ও ক্লোরাইড আয়নের ঘনমাত্রা SS আমরা বসিয়ে দিয়েছি, বা A স্কোয়ার সমান KSP। এখানে এ স্কোয়ার পার করে দিলে কত হয়, রুট হয়। KSPর মান বসিয়ে দেওয়া হয়েছে, ফলে S এর মান এসেছে কত, 1.568 গুণন 10^5 মোলার। অর্থাৎ এটি কিন্তু সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা আমরা পেলাম। এখন আমরা হিসাব করব সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এক্স্যাক্টলি কত হবে। সেই কথাটি এখানে লেখা হয়েছে, সম্পৃক্ত দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা। এখন আমরা হিসাব করব সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর সিলভার ক্লোরাইডের পরিবর্তিত দ্রাব্যতা কত হবে। ধরা যাক সিলভার ক্লোরাইডের পরিবর্তিত দ্রাব্যতা S', অর্থাৎ কি জলীয় দ্রবণে S' মোল সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে S' মোল সিলভার আয়ন উৎপন্ন করবে এবং S' মোল কি ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। সিলভার ক্লোরাইড যেহেতু দুর্বল তড়িৎ বিশ্লেষক, যার কারণে একে উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি সবল তড়িৎ বিশ্লেষক, যার কারণে একে একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এখানে আমরা কত মোল নিয়েছি, 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড আমরা যোগ করেছি। সো আমরা কি লিখব, 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে 0.1 মোল সোডিয়াম আয়ন উৎপন্ন করবে এবং 0.1 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। সিলভার ক্লোরাইড থেকেও ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে, সোডিয়াম ক্লোরাইড থেকেও কি ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে। অর্থাৎ কি ক্লোরাইড আয়ন হচ্ছে সম আয়ন। অর্থাৎ যখন আমরা সোডিয়াম ক্লোরাইড যোগ করব সিলভার ক্লোরাইডের দ্রবণে, তখন একটি সম আয়ন প্রভাব থাকবে, এবং সম আয়ন প্রভাবের ফলে কি হয় আমরা জানি, মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা বা দ্রাব্যতা কমে যায়। অর্থাৎ সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কমে যাবে এই ক্ষেত্রে, সেটি আমরা গাণিতিকভাবে হিসাব করে দেখব। সো আমরা কি অতএব লিখতে পারি, মিশ্র দ্রবণে সিলভার আয়নের ঘনমাত্রা কত, মিশ্র দ্রবণে সিলভার আয়নের ঘনমাত্রা S' এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, সিলভার ক্লোরাইড থেকে উৎপন্ন ঘনমাত্রা S' প্লাস সোডিয়াম ক্লোরাইডে এখানে ক্লোরিনের ঘনমাত্রা 0.1। সো এই দুইটির ঘনমাত্রা, অর্থাৎ এই দুইটি দ্রব্য থেকে যে ক্লোরাইড আয়নগুলো উৎপন্ন হয়েছে তাদের ঘনমাত্রার যোগফল এখানে হবে S' প্লাস 0.1। এখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল KSP। দ্রাব্যতা গুণফল প্রতিটি পদার্থের ক্ষেত্রে সবসময় ধ্রুবক থাকে, এবং এই দ্রাব্যতা গুণফলকে ধ্রুব রাখার জন্যই মূলত এদের কি দ্রাব্যতা পরিবর্তিত হয়, রাইট। সো দ্রাব্যতা গুণফল KSP সমান আমরা লিখতে পারি সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এখন দ্রাব্যতা গুণফলের মান বসিয়ে দিয়েছি, সিলভার প্লাসের ঘনমাত্রা এখানে কত S', ক্লোরাইড আয়নের ঘনমাত্রা S' প্লাস 0.1। এখানে S' মান খুবই ছোট, এবং S' উপরে যখন আরও স্কোয়ার করা হয় তার মান আরও নগণ্য হয়ে পড়ে, এবং হিসাবের সুবিধার্থে S' স্কোয়ারের মানকে আমরা শূন্য হিসেবে কনসিডার করব। সো এটা যখন শূন্য হিসেবে কনসিডার করব, এই পুরো পার্টটা হয়ে যাবে কত 0.1 ইন্টু S', বা S' সমান আমরা এটা কি এই পাশে ভাগ করে দেব, যেটি এখানে সরাসরি লেখা হয়েছে। ভাগ করে দিলে 2.458 গুণন 10^9। আগে ছিল কত 10^, এটার দ্রাব্যতা আগে ছিল হচ্ছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত বের হয়েছিল 1.568 সম্পৃক্ত দ্রবণে বের হয়েছিল গুণন 10^5 মোলার। এটি ছিল 10^5, আর এটি হচ্ছে কত 10^9 S'। অর্থাৎ কি দ্রাব্যতা অনেক বেশি কমে গেছে। আমরা আগেই বলেছি যে ঋণাত্মক সংখ্যা যত বড় হবে
দ্রাব্য মানে ওর মান তত কম হবে, অর্থাৎ মাইনাসওয়ালা বড় সংখ্যা মানে তার মান কম, মাইনাসওয়ালা ছোট সংখ্যা মানে তার মান বেশি, রাইট। সো এখানে সেটি বলা হয়েছে এস ইজ গ্রেটার দেন এস ড্যাশ। সুতরাং 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড যোগ করার ফলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পেয়েছে। এখন যদি বলে হ্রাসকৃত পরিমাণ কত, তাহলে এস এর ভিতর থেকে এস ড্যাশ তোমরা বিয়োগ দিয়ে পরিমাণ দেখিয়ে দিবে।